শিউলি বকুলপুর গ্রামে বসবাস করত। ছোটবেলাতেই শিউলির বাবা মা এক পথ দুর্ঘটনায় মারা যান। তারপর থেকে সে তার দিদুনের কাছে মানুষ হয়েছে। জানো ঠাম্মি, জানো, আজ আমি পুকুর পাড়ে বসে মিনতির সঙ্গে আড্ডা দিচ্ছিলাম, ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছে। পাগলি মেয়ের কথা শোনো, তুই না বললে আমি কি করে জানবো? বল দেখি কি হয়েছে। ওইখানে বেশ একটা বড় ঘরের লোক মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন গো। তারপরে তো পড়ে যাওয়ায় মাথা ফেটে একেবারে রক্তারক্তি কাণ্ড। ভেবেই পাচ্ছিলাম না যে উনি কোথা থেকে এসেছেন, কি করবেন, কোথায় যাচ্ছিলেন, এগুলো বলার পরিস্থিতি ছিল না। ও মা, তারপর কি হলো? আমি তো তখনই বুদ্ধি করে পাশের এক দাতব্য চিকিৎসালয় ওনাকে নিয়ে গিয়েছিলাম। তারপর জ্ঞান ফিরলে উনি বলেন ওনার নাকি প্রেশার হাই হয়ে গিয়েছিল, কোলেস্টেরলও হাই। সকাল থেকে কিচ্ছু খাননি, সেই জন্যই মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তারপর তারপর কি হলো রে? উনি ঠিকভাবে বাড়ি যেতে পেরেছিলেন তো? মোটামুটি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা তো তখন ওনাকে দেওয়াই হয়েছিল। উনি কথা দিয়েছেন যে শহরে গিয়ে উনি বড় ডাক্তার দেখিয়ে ঠিকঠাক ভাবে চিকিৎসা করে ওষুধ খাবেন। বয়স্ক মানুষ, একা এত দূরে একটা কাজে এসেছিলেন। তখন যদি সামনে আমি না থাকতাম তাহলে কি হতো বলো তো? অবশ্য নিশ্চয়ই গ্রামের কেউ না কেউ ওনাকে সাহায্য করত। আমি ওনার ঠিকানাটাও নিয়ে নিয়েছিলাম জানো তো। তারপরে রাজু কাকাকে বলে সেই ঠিকানায় ওনাকে পৌঁছে দিতে বলেছি। বাহ, খুব ভালো কাজ করেছিস। এই জন্যই তো বলি আমার নাতনি লাখে একটা। শিউলি যেমন রূপে গুণে সব দিক থেকেই ভালো ছিল, তার মনটাও তেমন ছিল অনেক বড়। সে খুব দয়ালু। কারোর দুঃখ কষ্ট দেখলেই সে সেখানে ঝাঁপিয়ে পড়তো সাহায্য করবে বলে। ওইদিকে সে যাকে সাহায্য করেছিল তিনি ছিলেন শহরের মস্ত বড় ব্যবসায়ী ভবানীচরণ মুখোপাধ্যায়। শিউলিকে এক দেখাতেই তার উদার বোন, বুদ্ধি, গুণ, রূপ এসব দেখে তার ছেলের জন্য খুব পছন্দ হয়ে গিয়েছিল। তাই সে তৎক্ষণাৎ স্থির করে ফেলে যে তার ছেলের সঙ্গে শিউলির বিয়ে ঠিক করবে। সেই কথা মতো পরের দিনই সে গ্রামে আবার ফিরে আসে। এসে শিউলির দিদাকে যখন বিয়ের প্রস্তাব দিল তখন তো তার দিদা হতবাক হয়ে গেল। এত বড় ঘর থেকে এত ভালো সম্বন্ধ তার এই অভাগী নাতনির জন্য এসেছে। এমনকি ভবানীচরণ বাবুর বিয়েতে কোনো দাবি দাওয়াও ছিল না। একেবারে এক কাপড়ে তারা তাদের মেয়েকে ঘরে তুলতে চেয়েছিলেন। যথা সময় শিউলি আর সন্দীপের বিবাহ সুসম্পন্ন হলো। কিন্তু বিয়ের 10 দিনের মাথাতে এক বড় কন্ট্রাক্টরের কাজ পেয়ে শিউলির স্বামী এবং তার শ্বশুরমশাইকে বিদেশে পাড়ি দিতে হয়েছিল। বাড়িতে থাকতো শিউলির শাশুড়ি মা এবং শিউলি একাই। এই যে নবাবজাদির মেয়ে, কত বেলা হলো দেখেছো? এত বেলা হয়ে গেল তাও তোমার ঘুম ভাগে না বলো? সব সময় শুধু নবাবিয়ানা। ছিলে তো ওই গরিব ভিকিরি বাড়িতে, এত বড় লোকি চাল আসে কি করে শুনি? না মা, আমি তো ঘুমাচ্ছিলাম না। আপনি তো এসে দেখছেন আমি দাঁড়িয়ে আছি। আমি স্নান করতে গিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম বাসি জামা কাপড়ে বাইরে না গিয়ে একেবারে স্নান টান করে রেডি হয়ে তারপরেই বেরোবো। চুপ করো তো, অজুহাত দিও না। কতক্ষণ লাগে লোকে স্নান করতে? অবশ্য আমারই ভুল। এখন তো তোমার স্নান করতে বেশি সময় লাগবেই। হুপ করে বড়লোক হয়ে গেছো কিনা, তাই আদব কায়দা বড়লোকদের মতো দেখাতে হবে তো। কি কাজ করতে হবে বলুন না মা, শুধু শুধু এত কথা কেন শোনাচ্ছেন? এত বেলা হয়ে গেল তাও ঠাকুরকে জল বাতাসা পড়লো না কিছু। ফুলটাও ঠাকুরের পা ছোঁয়নি। তাই জন্যই ভাবছি আমাদের বাড়িতে ঠাকুর আর সেবা পাবে কিনা। অবশ্য যেদিন থেকেই অলক্ষ্মী বাড়িতে এসে জুটেছে সেদিন থেকে তো লক্ষ্মী উল্টো দরজা দিয়ে বেরিয়ে গেছে কিনা।
আপনিও তো পুজোটা করতে পারেন মা, এখনো তো আপনি যথেষ্ট শক্ত সামর্থ্য রয়েছেন। আমি আসার পর থেকে বাড়ির সমস্ত কাজের লোককে আপনি ছাড়িয়ে দিয়েছেন। সংসারের এত কাজ, এত বড় বাড়ি, করতে তো সময় লাগে। এমন ভাব করছো যেন বাপের বাড়িতে 10-20টা ঝিচা করছিল, কোনো কাজই করতে হতো না, তাই সময় লাগতো না। যত সব আদিক্ষেতা, জানা আছে সব। যাও গিয়ে কাজে লেগে পড়ো। আর শোনো, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী আমি কিন্তু বেলা 1:30টার মধ্যে ভাত খাই, তাই তার মধ্যে সমস্ত কিছু রান্না বান্না তোমায় শেষ করতে হবে। আর তাড়াহুড়ো দিলাম বলে ওই এক তরকারি ভাত করে ফেলো না কিন্তু। মাছ, মাংস, ডিম প্রত্যেক দিন রান্নায় না থাকলে আমাদের মুখে খাবার রোচে না। একটা ক্লাস আছে তো আমাদের, সেটা বজায় রাখতে হয় সব সময়ের জন্য। যাও কাজে লেগে পড়ো। ভিখিরি বাড়ির মেয়ে সুযোগ বুঝে আমার কর্তার মাথাটা খেয়ে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। এখন আমিও দেখব কি করে তুমি কতদিন এই বাড়িতে থাকতে পারো। কি গো নবাব নন্দিনী, রান্না বান্না বুঝি এখনো শেষ হয়নি? তোমার 18 মাসেই বছর হয়? ডালটা তো ফুটছে মা, একটু সময় লাগবে, এটা হলেই হয়ে যাবে। সবকিছু রান্না বান্না হয়ে গেছে, আমি সব দেখুন টেবিলে সাজিয়ে রেখে দিয়েছি। বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসনি নাকি? হাত পাত গুলো নড়াচড়া একটু তাড়াতাড়ি করো। এরকম কাজ করলে কিন্তু আমার বাড়িতে বেশি দিন টিকতে পারবে না তুমি। এখনই বা কত ভালোভাবে রয়েছি। যাকে ছাড়ুন, আপনি টেবিলে বসুন, আমি খাবার বাড়ছি। কি বললে? এখন তুমি ভালো নেই? অত্যাচারিত হও নাকি তুমি এই বাড়িতে? এত বড় মিথ্যে কথাটা তুমি বলতে পারলে? অবশ্য তুমি যা চালাক আর ধান্দাবাজ মেয়ে। আমার বরের মাথাটা প্রথমে মুড়িয়েছ, তারপরে বিয়ের কিছুদিনের মাথায় আমার ছেলের মাথাটাও চিবিয়ে খেতে চেয়েছ। ভাগ্যিস ভগবানের দয়ায় ওরা বিদেশে চলে গেল, তাহলে এতদিনে দেখতাম তোমাকে ওরা রাজরানী করে রেখে দিয়েছে আর আমাকে বাড়ির কাজের মহিলাতে পরিণত করেছে। সবসময় আপনি কেন এরকম ভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলেন না? অনেক হয়েছে, অনেক হয়েছে, আর আমি সহ্য করতে পারবো না। এবার যদি আপনি আর একটাও কথা বলেন তাহলে তাহলে কিন্তু। কি করবে? কি করবে কি শুনি? মারবে, আমায় মারবে তাই তো? ঠাঁটিয়ে তোমায় এমন এক চড় দেব না, তখন তখন তোমার সব বাদরামো বেরিয়ে যাবে। ভিখিরি বাড়ির মেয়ের আবার বড় বড় কথা। আমাদের বাড়ির মতো এইসব চাকচিক্য আগে কখনো দেখেছ? এইসব দেখে সাপের 5 পা দেখেছো তাই না? আজই আপনার ছেলেকে ফোন করে আমি আপনার সমস্ত দুর্ব্যবহারের কথা জানাবো। অনেক মুখ বুঝে সহ্য করেছি, আর নয়, ব্যাস। কি বললে? কি বললে তুমি? এত বড় কথা! এক সন্তানকে তুমি তো আমার মায়ের বিরুদ্ধে নিয়ে যাবে? উফ, কি ভয়ঙ্কর মেয়ে গো তুমি, খুব ভয়ঙ্কর। থাকবো না, আর আমি তোমার সঙ্গে একই বাড়িতে থাকবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। কেন কেন বেরোবো? এই বাড়িতে আপনার যতটুকু অধিকার রয়েছে আমারও তো ঠিক ততটাই অধিকার রয়েছে। আপনি যদি এই বাড়িতে বউয়ের অধিকারে থাকতে পারেন তাহলে আমিও থাকতে পারি। কিছুতেই আমি আমার অধিকার ছেড়ে বেরোবো না। ঠিক আছে, থাকো, থাকো তুমি এই বাড়িতে। আমার বর, আমার ছেলে ফিরে তো আসবেই, তখন আমি তোমার ব্যবস্থা নেব। কিন্তু ততদিন পর্যন্ত এই সংসার আলাদা থাকবে। খাবো না আমি তোমার হাতে। বলা তো যায় না কখন সুযোগ বুঝে বিষ মিশিয়ে খাইয়ে দেবে তুমি আমাদের। না, দরকার নেই, হাড়ি আলাদা হবে আজকে থেকে এই বাড়িতে। কি বললেন মা? আপনি আর আমার হাতে খাবেন না? এত বড় কথাটা আপনি বলতে পারলেন? 7টা নয় 5টা নয়, একটাই তো ছেলে আপনার, তার বউয়ের সঙ্গেও এইরকম? আপনি যা বলছেন ভেবে বলছেন তো মা? হ্যাঁ হ্যাঁ, আমি একেবারেই ভেবেই কথা বলছি। ঠিক আছে, তাহলে তাই হবে। এরপর শিউলি সেখান থেকে চলে গেল। অবশেষে তাদের সংসার আলাদা হয়েই গেল। যেহেতু শিউলিদের বাড়ির রান্নাঘর ছিল একটাই, তাই প্রথমে তার শাশুড়ি মা রান্না করে দিতেন,
আর শিউলি সবার শেষে রান্না করত। বয়স কম হওয়ার দরুন শিউলি সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে দিতে পারত, কিন্তু একটু কাজ করেই তার শাশুড়ি হাঁপিয়ে যেত। বিয়ে হওয়ার পর থেকেই তো সমস্ত কাজের লোককে তার শাশুড়ি মা ছাঁটাই করে দিয়েছিলেন। এখন বুঝতে পারছেন যে তিনি কি ভুল করেছেন। এইরকমই একদিন ঘরের কাজ করতে করতে হঠাৎ করে তার শাশুড়ি মা ভারী বালতি তুলতে গিয়ে পা স্লিপ কেটে পড়ে যান। কোমরে তার অসহ্য যন্ত্রণা হয়। শিউলি এই ঘটনা দেখে তাদের ফ্যামিলি ডক্টর কমলাকান্ত বাবুকে ডাকে। ডাক্তারবাবু এসে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তার শাশুড়ি মায়ের কোমর ভেঙে গেছে। অন্ততপক্ষে 6 মাস একেবারে বেড রেস্ট, বিছানা থেকে উঠে উনি বসতেই পারবেন। তাই তার সমস্ত কাজ করার জন্য শিউলিকে 24 ঘন্টার জন্য বহাল করে রাখা হলো। চাইলেই একটা নার্স ডাকা যেত, কিন্তু শিউলির জেদের কাছে সবকিছু হার মেনে যায়। তার একটাই কথা, তার মায়ের দায়িত্ব সে বাইরের কারোর হাতে দেবে না, নিজের হাতেই সে তুলে নেবে। তার স্বামী যে কি দেখে শিউলিকে নিজের বৌমা বানিয়েছিলেন, এতদিন পরে সে উপলব্ধিটা করতে পারলেন। 6 মাস পর আস্তে আস্তে তার শাশুড়ি হাঁটা চলাও করতে পারল, এবং ধীরে ধীরে তাদের শাশুড়ি বৌমার সম্পর্ক একেবারে বদলে গেল। এই মেয়ে, তোমার তো সাহস কম নয়। দুদিন আসতে না আসতেই তুমি আমার পিছনে লেগে পড়েছো। ডাকো ডাকো, তোমার শাশুড়ি মাকে এক্ষুনি ডাকো। যা বাবা, আমি আবার কি করলাম রে? নতুন বিয়ে হয়েছে, এ বাড়িতে এসেছি। বিয়ের পরপরই যদি পাড়ার লোক আমার নামে শাশুড়ির কাছে বদনাম করে বেড়ায়, তাহলে তো আমি এই বাড়িতে টিকতেই পারবো না। তবে এনার সঙ্গে আমি কিছু করেছি বলে তো মনে পড়ছে না। আমি তো এনাকে শুধু প্রতিবেশী হিসাবেই চিনি, কোনোদিন এনার বাড়িতে যাইও নি বা কিছু বলিও নি। তাহলে আমি কি দোষ করলাম? কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রয়েছো কেন? ডাকতে পারছো না শাশুড়িকে? নাকি আমার কথা কানে যাচ্ছে না তোমার? আগে সবই শুনতে পারছি, কিন্তু আমি না ঠিক বুঝতে পারছি না যে আমি কি করেছি। যদি আমার ভুলটা বলে দিতেন তাহলে সুবিধা হতো। আমি হয়তো না বুঝেই ভুল করে ফেলেছি, তাই আমার ভুলটা একটু মার্জনা করে দেবেন। শাশুড়িকে ডাকার কি দরকার? আপনি আমায় বলুন না, আমি নিজের ভুল ঠিক সংশোধন করে নেব। এই সব শুকনো কথায় আমার কাছে চিড়ে ভেজাতে তুমি পারবে না। ডাকো ডাকো তোমার শাশুড়িকে। প্রথমবার ভুল করেছো ঠিকই, কিন্তু দ্বিতীয়বার যাতে এই ভুল আর না হয় সেই জন্যই তোমার শাশুড়িকে ডেকে কড়া করে শুনিয়ে দিতে হবে। বলি, ও ঘোষাল গিন্নি, কথা কি কানে যাচ্ছে না? এত করে তো চেঁচাচ্ছি, ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে রয়েছো কেন? একবার বাইরে এসো। আসলে উনুনে রান্নাটা বসিয়ে এসেছিলাম তো, তাই আঁচটা একটু না কমিয়ে আসতে পারছিলাম না। বলো বলো, কি হয়েছে? দেখো, তোমার এই গুণবতী বৌমা দুদিন আসতে না আসতেই উঠোন ঝাঁটের কাজে লেগে পড়েছে। এই উঠোন ঝাঁট দেওয়ার সময় যে ধুলো উড়ে আমার বাড়িতে এসে ধুলো পড়ছে, সেই দিকে তোমার বৌমার কোনো নজর নেই। এর পরের দিন থেকে কোনোদিন যদি আমি দেখেছি যে উঠোন ঝাঁটের ধুলো আমার বাড়িতে এসে পড়েছে, তাহলে কিন্তু আমি একেবারে দক্ষযজ্ঞ বাঁধিয়ে দেব, সোজা পঞ্চায়েতে গিয়ে সালিশি সভা বসাবো। তখন দেখবে তোমাদেরকে এই বাড়ি থেকে উচ্ছেদ করে দিচ্ছে। তাই ভালোই ভালোই শুধরে যাও। কি দরকার বলো তো বৌমা তোমার এইসব উঠোন টুঠোন ঝাঁট দেওয়া? আমি তো তোমায় এই কাজগুলো করতে বলিনি, আমি তো রয়েছি করে দেওয়ার জন্য। শুধু শুধু সকালবেলা তুমি একটা অশান্তি পাকালে। অশান্তি কি পাকালাম মা? আমি এই বাড়ির বউ, আর আপনার বয়স হয়েছে। আমি থাকতে আপনি কাজগুলো করবেন, এ তো আমি মেনে নিতে পারি না। আর এত বড় উঠোন, কোমর ঝুঁকিয়ে ঝাঁট দিতে তো আপনারও অনেক কষ্ট হয়। আদিক্ষেতা দেখো না, তা আদিক্ষেতা দেখাচ্ছ দেখাও। এই, আপনি কিন্তু এবার অন্যায় আবদার করছেন, পায়ে পা তুলে ঝগড়া করছেন শুধু শুধু। ছাড়ো না বৌমা, তুমি নতুন এসেছো তাই কিছু জানো না।
এবার থেকে উঠোন ঝাড় দিলে একটু জল ছিটিয়ে ঝাড় দেবে, যাতে বেশি ধুলো নোংরা না ওড়ে। শেখাও শেখাও, যাতে তোমাদের বাড়ির ধুলো এসে আমার বাড়ির এই সুন্দর রংটাকে নষ্ট না করে দেয়, সেটা তোমার বৌমাকে একটু শেখাও। এরপরে কিন্তু আমি আর বলতে আসবো না। মা, কি হলো? আপনি ওখান থেকে যে ঘরে চলে এলেন, শুধু শুধু কারোর অন্যায় আবদার কেন মেনে নিচ্ছেন আপনি? মনে তো হচ্ছে ওই মহিলা এত বছর ধরেও এই রকমই করেছে। উঠোন ঝাড় দিলে একটু ধুলো নোংরা তো পাশের বাড়িতে যাবেই, পাশাপাশি দুই বাড়ি থাকলে মাঝে মাঝে মানিয়ে নিতে হয়। কিন্তু ওই মহিলা তো কোনো কথা শুনতেই চাইছিলেন না। মানসিক সমস্যা আছে নাকি ওনার? কি জানি বাবা কি রয়েছে, তবে টাকা পয়সা তো ওদের একটু বেশি, ধনী লোক, সেই জন্য বরাবরই গুমোটটাও বেশি। নিজের বাড়ি, নিজের সম্পত্তি, সব লোক দেখালে জিনিস ওর প্রচুর রয়েছে। তুমি এবার থেকে উঠোনে জল ছিটিয়ে ঝাড় দিও, যাতে কোনো কথা না ওঠে। ওর মতো ওই রকম ঝগড়া আমরা করতে পারবো না, তাই চুপচাপ মেনে নেওয়াই ভালো। না হলে দেখলে তো পঞ্চায়েতে সালিশি সভা বসানোর হুমকি দেয়। ভারী অদ্ভুত মাথা খারাপ মহিলা উনি। একি আবার শুরু করেছো আজকে? বলি, তুমি কি আমাদের শান্তিতে থাকতে দেবে না, নাকি পঞ্চায়েতে আমাদের যেতেই হবে? কেন মাসিমা, এবার আমরা কি করলাম? আমি তো আজকে উঠোন ঝাড় দিইনি। উঠোন ঝাড় দাওনি, কিন্তু উঠোনে বসে বসে উনুন ধরিয়েছো। এই উনুনের ধোঁয়া যে আমার বাড়িতে এসে আমার বাড়ির রং কালো করে দেবে, সে কি তুমি বুঝতে পারছো না? এখানে তো আর আমি রান্না করতে বসিনি, গরুর খাবারগুলো একটু জাল দিতে বসেছি। সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। এই কিছুক্ষণের জন্য তো উড়ছে। এই ধোঁয়ায় আপনার বাড়ির রং কালো হয়ে যাবে, আর আপনার বাড়ি তো সেই কোন দিকে, আর আমি উনুন ধরিয়েছি কোন দিকে? কিচ্ছু হবে না। এই সমস্ত আজে বাজে কথা বলা বন্ধ করুন। তুমি দুদিনের মেয়ে বেশি বুঝে গেছো নাকি? তোমার শাশুড়ি মা কোনোদিনও এইখানে বসে গরুর খাবার জাল দেয়নি। তুমি এসে তো দেখি খুব পটর পটর করছো। শিগগিরই আগুন নেভাও। না, নেভাবো না। আমি তো এখানে রান্না বান্না করছি না, অল্প কিছুক্ষণ ফুটে গেলেই তারপরেই নেভাবো। আগুন নেভাবে নাকি গ্রামের পঞ্চায়েতে সালিশি সভা বসাবো? ঘোষাল গিন্নি, তাড়াতাড়ি এসে দেখে যাও কিন্তু তোমার বৌমা কি করছে। আরে বাপরে বাপ, এই মাথা খারাপ মহিলার জন্য দেখি কোনো কাজ করে শান্তি নেই। দিচ্ছি, এক্ষুনি নিভিয়ে দিচ্ছি। ভালো কথা দেখি তোমার সঙ্গে কাজ হয় না। গলা না চড়ালে তুমি কোনো কথাই ঠিকভাবে কানে শুনতে পাও না। যত সব। আপনার দোষ বেশি, জানেন তো মা। এই পাশের বাড়ির মহিলা যা বলেছে তাই শুনেছেন এতদিন ধরে, সেই জন্যই মহিলা বড্ড বেশি পেয়ে বসেছে। ছাড়ো না বৌমা, ঝগড়া অশান্তি ভালো লাগে না। তুমিও দেখি ওর মতো হয়ে গেলে। কুকুর ঘেউ ঘেউ করলে কি তুমিও কুকুরকে কামড়ে দেবে? চুপচাপ তো ওখান থেকে সরে আসবে। এই রকমই করতে হয়। বিনা কারণে কেউ সব সময় কথা বলে যাবে আর আমরা তার আদেশ মতো চলবো, তা তো হতে পারে না। আমার জমি, আমার জমিতে আমি যেভাবে খুশি সেভাবে থাকবো, ওনার বলার কি আছে? কথায় কথায় শুধু ভিটে মাটি উচ্ছেদ করার হুমকি দেন। নেহাতে আপনাকে সম্মান করি বলে আমি বেশি কথা বাড়াই না, না হলে আমিও দেখিয়ে দিতাম যে আমি কি জিনিস। বাদ দাও, বেলা হলো, রান্নাবাড়ি ঠিক করে করো, তাড়াতাড়ি হাত চালাও। আবার তুমি উঠোনে বসে বসে বিচালি কাটছো? এই বিচালির যে ছোট ছোট ধুলো উড়ে আমার এই রকম সুন্দর বাড়ির রং নষ্ট করে দিচ্ছে, সেদিকে বুঝি তোমার হোশ নেই, তাই না? শোনো মেয়ে, আমার বাড়ির রঙের যদি একটু ক্ষতি হয়েছে না, তাহলে এই রং করার টাকা আমি তোমাদের থেকে আদায় করব। আমার বাড়ি আবার নতুন করে রং করে দেবে, তারপরে সবকিছু হবে। না হলে মনে আছে তো পঞ্চায়েতের সালিশি সভা?
এই মাসিমা দেখছি বড্ড কথায় কথায় ভয় দেখান পঞ্চায়েতের নাম করে। না, আর চুপ করে থাকলে হবে না, আজকে আমায় মুখ খুলতেই হবে। এই যে মাসিমা শুনুন, আমার বাড়ির ধুলো বালি ময়লা ধোঁয়া যদি আপনার বাড়ির ওদিকে যায়, তাহলে তো আপনার রাজপ্রাসাদের মতো বাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আপনাদের ওই পচা মাছ, ওই গন্ধ আমরা আবার সহ্য করতে পারছি না। এতই যদি টাকা, তাহলে বাজার থেকে একটু ভালো মাছ কিনে খান। এরকম পচা গন্ধওয়ালা মাছ কেন খাচ্ছেন? আশেপাশের বাড়ির লোক তো আর টিকতে পারছে না সেই গন্ধে। আমার বাড়ি, আমার টাকা, আমার হাঁড়ি, আমার মাছ, সবকিছু যখন আমার, তাহলে আমি তোমার কথা কেন শুনবো? আমি পচা মাছ খাবো নাকি ভালো মাছ খাবো, মাছ রান্না করব নাকি কিনে এনে ফেলে দেবো, সেই সব কৈফিয়ত তো আমি তোমার থেকে নেব না। আমার যেটা ইচ্ছা আমি সেটা করব, তুমি বলার কেউ নয়। ঠিক তাই, তেমনি এই জায়গাটা আমার, এই উঠোনটাও আমার। তাই এই উঠোনে আমি কি করব না করব সেসব কিছু আমি ঠিক করব। তুমি তোমার উঠোনে যা খুশি করতে পারো, কিন্তু সেই উঠোন থেকে ধুলো ধোঁয়া বালি সব তো আমার দিকে আসছে, সেই জন্যই আমি তোমার কথাগুলো বলছি। তেমনি আপনি আপনার বাড়িতে যা খুশি করতে পারে, কিন্তু আপনার বাড়ির পচা মাছের গন্ধ যে আমার বাড়ির দিকে আসছে, সেই জন্যই আমি কথাগুলো বলছি। ভালো চাইলে আপনি আপনার মাছের গন্ধ আটকে দিন। আর হ্যাঁ শুনুন, এই আপনার বাড়ির আম গাছের পাতা কিন্তু রোজ আমার বাড়ির উঠোনে পড়ছে। এই পাতা যেন আর কোনোদিন আমার বাড়ির উঠোনে না পড়ে, না হলে কিন্তু আপনার এই স্বাদের আম গাছকে লোক ডেকে আমি কাটিয়ে দিতে বাধ্য হব। তা তো জানেন যে এই কাজটা আমি ঠিক করতে পারি। যাব বাবা, এই মেয়ে দেখি আবার আমায় ভয় দেখাচ্ছে। না না না, এই মেয়ের কথায় দমে গেলে হবে না। দেখা গেল এই মেয়ে আমার সারা জীবন ভয় পাইয়েই রেখে যাবে। না না না, আমি ভয় কিছুতেই পাবো না। এইভাবে গাছের পাতা আর মাছের গন্ধ আটকানো যায় না। আর এই সব বলে তুমি কোনোদিন পঞ্চায়েতের কাছে নালিশ করলে কিচ্ছু করতে পারবে না। ঠিক তেমনি আপনিও আমাদের নামে নালিশ করে কিচ্ছু করতে পারবেন না। যদি করতে পারেন তো করুন, যান সালিশি সভা বসান, আমিও দেখি কে কতদূর কি কি করতে পারে। আপনি যদি আমাদের নামে নালিশ করেন, তাহলে আমরাও আপনাদের নামে নালিশ করব। যান যান, আজকে থেকে আমরা উঠোন ঝাড় দেব, আপনার বাড়ির সামনেই বসে গরুর খাবারও জল দেব, আর এখানে বসে বিচালিও কাটবো। দেখি আপনি কি কি করতে পারেন। ওরে বাবারে, এই মেয়ে দেখি হুমকি দিচ্ছে। আপনি যেমন পচা মাছের গন্ধ আটকাবেন না, আর আম গাছের পাতাও এদিকে পড়া থেকে আটকাতে পারবেন না, তেমন আমাদের কাজেও আপনি বাধা দিতে পারেন না। না 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 বাবা, এই মেয়ের সঙ্গে আর মুখ বাড়িয়ে লাভ নেই। যাই, নিজের ঘরে ফিরে যাই। কি ব্যাপার গো বৌমা, কদিন ধরে দেখছি তুমি সব কাজই করছো, অথচ পাশের বাড়ির ওই মহিলা কিছুটিই বলছেন না। কি করেছো তুমি ওনার সাথে? প্রতিবাদ মা, প্রতিবাদ করেছি। মাঝে মাঝে প্রতিবাদ করতে হয়। প্রতিবাদের ভাষা যদি একটু জোরালো হয়, তাহলে সব কিছুই নাড়িয়ে দিতে পারে। আর আপনি যদি ভয় পেয়ে ঘরে বসে থাকেন, তাহলে সব সময় আপনার উপরে ওরা আরো জুলুমবাজি করবে। তাই প্রতিবাদের স্বর সব সময় জোরালো করবেন। দেখবেন আপনি যদি সৎ বা ন্যায় পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে কেউই আপনাকে আটকাতে পারবে না।